হেমলতা দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করছিস কেন? মুগ্ধ থেকে চুল ভিজে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবে। আম্মা আম্মা আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা আসছে, স্কুলে গেছে। প্রেমা দুপুরে আসবে। আম্মা আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন, শুকনো গলায় জবাব দেন, জানি না। খাওয়ার সময় এত কথা বলতে নেই। হেমলতা চলে যেতে পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে। পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে। পদ্মজার জীবনে জন্মদাতা ঠিকই আছে, কিন্তু তার আদর নেই। সে জানে না তার দোষটা কি। কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলো তাকে করে না? কত অব্দি বলে না। দুইবার মাকে জিজ্ঞেস করেছে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? আম্মা কেন আব্বা আমাকে এত অবহেলা করেন? ও আম্মা বলো না। হেমলতা তখন নিশ্চুপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্বের সন্তান আর তোর বাবারই মেয়ে। এখন যা পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস এতটুকুই, এর বেশি কিছু বললেন না হেমলতা। পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এই দোষ সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস? তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনা সুতা ছিল। আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো বিদ্যুৎ এসেছে। ৮ গ্রাম মিলিয়ে আনন্দপুর। তাদের গ্রামটার নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে ৩ ঘন্টা অন্ধকারে তলিয়ে থাকে। আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধ থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা ৩ বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ি অন্ধকার হতেই ৯ বছরের প্রেমা চমকে ধরে পদ্মজার না। পদ্মজা মৃদু স্বরে ডাকলো, আম্মা আম্মা, আয় টর্চ নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকার খুব ভয় পায়। পদ্মজার উন্না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। ওকে দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বউবউ, বাড়ি অন্ধকার কেন? বাতি টাতি জ্বালাও। হানিফের কণ্ঠ। হানিফ আসছিস? হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন, হাতে হারিকেন। হানিফ সবকটি দাঁত বের করে হাসলো, বলল, হ আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে ভিতরে ঘরে ঢুকে বলল, তোমার সেরি গোলান কই? তুই আছে রুমেই পড়ছে। এই অন্ধকারেও পড়ে? হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি ফিল হয়, অকারণেই। ওদের খাওয়ার সময় হয়েছে, তুই ওকে এনে। এখানে খামো না? তোমার সারাইখানাতে চাইতে হইব। কত তার রসিকতা ছিল। গ্রামে দেখেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন। সেটা হানিফের কাছে রসিকতা বটে। হেমলতা প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ ৬ বছর সৌদিতে ছিল। ৩ মাস হলো দেশে ফিরেছে। ৩ মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে দেখেছে। হেমলতা বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু। তাই জোর করলেন না, আজই এই লুকোচুরি ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক চলচাতুরি করলো, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘন্টাখানিক পর হানিফ চলে যায়। পূর্ণা প্রেমার রুমে ঢুকতেই পদ্মজা চাপিয়ে পড়ে। রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না করছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে? তোরা কোনো কথা শুনিস না আমার। পূর্ণা ও প্রেমা বিষময়ে হতবিহ্বল। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকতে পদ্মজার চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতুন হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উচ্চকণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলেই হয়তো। গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা কাঁপতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বললেন, হানিফ দড়িবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকাচ্ছিস? মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আচমকা বাদ ভাঙা নদীর মতো হু হু করে খেতে উঠল। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। ৬ কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন ৪ ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালে যুদ্ধে নিহত হয়েছে। দুজনই টকবগে যুবক ছিল। একজন 8 বছর বয়সে কলেরা রোগে গত হলো। বাকি রইল মুর্শিদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মুর্শিদের অধীনে, যদিও তিনি থাকেন না সব সময়। পুরো বাড়ির চারপাশে জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলে বাড়ির পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতে এই নির্জন প্রান্তে ঝিঝি পোকার ডাকে ছুঁয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কণ্ঠ মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে
মনে হচ্ছে কোনো আত্মা তার ইহ জীবনে না পাওয়া কোনো বস্তুর সুখে এমন মরার সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা সৌদিতে যাওয়ার আগে আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়িতে? কালামণি ভাই বোনেরা এসেছিল, সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা?